আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ। আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওটাতে আলোচনা করে দিতে চাই এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের শেষ অংশটা নিয়ে। প্রথম অংশে আমি মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা পর্যন্ত আলোচনা করেছিলাম। দ্বিতীয় অংশে পরমাণুর মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল অ্যান্ড বোন পরমাণু মডেল এবং একই সাথে উপশক্তি স্তর অর্থাৎ অরবিটাল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই দুইটা ভিডিও অলরেডি আপলোডও করে ফেলেছি। আজকে এই অধ্যায়ের শেষ অংশ অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, এখান থেকে শেষ পর্যন্ত আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদেরকে পাশে পাবো এই কামনায়, এই প্রত্যাশায় আমার পথে চলা। তো পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, যখন কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করা হয় সেই ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে। এই রুলসগুলো আসলে তিনটা রুলস। একটা হচ্ছে হুন্ডের নীতি, একটা হচ্ছে পলির বর্জন নীতি, আর একটা হচ্ছে আউফবাউ নীতি। তো তোমাদের বইয়ে আউফবাউ নীতির কিঞ্চিত আলোচনা করা আছে, আর হুন্ডের নীতি এবং পলির বর্জন নীতি নিয়ে এখানে আলোচনা করা হয়নি। যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা তখন এই দুইটা নীতি সম্পর্কে ডিটেলসে জানতে পারবা। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সময় কোন নীতিটা আসলে অনুসরণ করে সেটা হচ্ছে যে আউফবাউ নীতি। বিজ্ঞানী আউফবাউ কি বলেছে? ও আচ্ছা, আউফবাউ কেন নামকরণ করা হলো? বিজ্ঞানী আউফবাউ এই নীতিটা ব্যাখ্যা করেছেন, তাই তার নাম অনুসারে, তার সম্মানার্থে এই নীতিটার নামকরণ করা হয়েছে আউফবাউ নীতি। তো বিজ্ঞানী আউফবাউ কি বলেছেন? উনি বলেছেন যে কোনো পরমাণু যখন ইলেকট্রন বিন্যাস করা হয়, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপরে ধারাবাহিকভাবে উচ্চ শক্তি স্তরে যাবে। অর্থাৎ নিচের শক্তিগুলোতে, দুর্বল শক্তিগুলোতে আগে যাবে, ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হবে। এটাই হচ্ছে পলের বর্জন নীতি। এটা বুঝাতে গিয়ে আমি সবসময় একটা উদাহরণ দিয়ে থাকি। সেটা কি, বাড়িতে বাবা বা বড় ভাই যখন বাজার থেকে কোনো নাস্তা নিয়ে আসে, খাবার নিয়ে আসে, প্রথমে কি করে? ছোট বাচ্চাদের আগে দেয়। তো ছোট বাচ্চাদের দেয়, তারপরে ধীরে ধীরে বড়দের দিতে থাকে। ঠিক আউফবাউ নীতিটাও সেম, যে ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে যাবে, তারপরে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যাবে। এটাই হচ্ছে আউফবাউ নীতি। তোমাদের বইয়ে একটা এই আউফবাউ নীতির মানে ইলেকট্রনটা কিভাবে যাবে সেটার একটা ফ্লোচার্ট দেওয়া আছে। আমি যদি একটু দেখাতে চাই, এই যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6x 6p 6d 7s 7p and 8s। এটা তোমাদের বইয়ে দেয়া আছে। তো এখানে কিভাবে ইলেকট্রনগুলো যায় দেখো। প্রথমে ইলেকট্রন যায় হচ্ছে 1s এ, এরপরে যাবে হচ্ছে 2s এ, 1s 2s, এরপরে যাবে হচ্ছে 2p, এরপরে হচ্ছে 3s, 3s এর পরে ইলেকট্রন যাবে 3p তে, তারপরে 4s এ, 4s এ যাওয়ার পরে, এই 4s এর কথা কেন আগে বলতেছি একটু পরে ব্যাখ্যা করব। 4s এ যাওয়ার পরে ইলেকট্রন যাবে 3d তে, এরপরে 4p তে, এরপরে 5s এ, 5s এ যাওয়ার পরে ইলেকট্রন যাবে হচ্ছে 4d তে, তারপরে 5p 6s, 6s এ যাওয়ার পরে যাবে 4f 5d 6p and 7s, এরপরে ইলেকট্রন যাবে হচ্ছে 5f 6d 7p and 7s। এইভাবে যখন ইলেকট্রন বিন্যাস করা হয় এইভাবে ইলেকট্রন যায়। কিভাবে? 1s 2s, এরপরে হচ্ছে 2p 3s 3p, এরপরে যাবে হচ্ছে 4s, 4s এ যাওয়ার পরে যাবে 3d 4p 5s 4d 5p 6s 4f, তারপরে যাবে হচ্ছে 5d 6p 7s 5f 6d 7s and 7p and 8s। এইভাবে আসলে ইলেকট্রনগুলা যখন ইলেকট্রন বিন্যাস করা হয় তখন ইলেকট্রনগুলা যায়। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। আমি যদি একটু দেখাই, ধরো যে আমি একটা ইলেকট্রন বিন্যাস করতেছি, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। যেমন আমি যদি বলি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত? 12। তাহলে করো এই অনুযায়ী 1s2 2s2
2p6 4s কয়টা হয়েছে 6 2 8 9 10 11 12। এই নীতি অনুযায়ী কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো করতেছে। এখানে আরেকটা কথা বলতেই হয়, আমরা জানি, আমরা গতদিন দেখেছিলাম যে আমাদের উপশক্তি স্তর হচ্ছে sp d আর হচ্ছে f, এটাই তো আমরা জানি। s এ কয়টা ইলেকট্রন যায় 2টা, p তে 6, d তে 10 এন্ড f তে হচ্ছে 14টা। এই তো, তাহলে সেই হিসাবে এখানে 2, এখানে 2, এখানে 6, 2 6 10, 2 6 10 4 10, 2 6 10 4 10, 2 6 10 2 6 2, এভাবে ইলেকট্রন যাবে। তো এইভাবে যদি ইলেকট্রন যায় তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস এইটা। যদি আমি আরেকটা দেখাই, ধরো আমি করলাম হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত 20, তাহলে করো 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s। এই দুইটাতে তুমি একটু চিন্তা করো, দেখো 3p তে গেছে না, এই যে 3p তে যাওয়ার পরে কিন্তু কোথায় গেছে 4s এ, তারপরে কিন্তু 3d তে। তাহলে এখানে ইলেকট্রন আগে কিন্তু 3d, তারপরে কিন্তু 4s, তাহলে ইলেকট্রন আগে কোথায় গেছে 4s এ, তারপরে কিন্তু 3d তে। তাহলে 4s এ তুমি ইলেকট্রন আগে দিতে বাধ্য। তাহলে 4s এ কয়টা ইলেকট্রন যায় 2টা, তাহলে 2টা দিলাম, কয়টা হলো দেখো 6 6 12 13 14 15 16 17 18 19 20, হয়ে গেছে 20টা। সুতরাং যেহেতু আর ইলেকট্রন অবশিষ্ট নাই, সুতরাং ডি 0, কারণ আর ইলেকট্রনই নাই, আমি ইলেকট্রন দিব কোথা থেকে, সেই জন্য ডিতে কোনো ইলেকট্রন যাবে না। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে একটা কোশ্চেন আসে, সেটা কি, এই হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে 19, 1s2 2s2 2p6 3s2 3p6 এই 3d and 4s। একই কথা যে আমি s এ ইলেকট্রন দিতে বাধ্য। কয়টা ইলেকট্রন যাবে 6 6 12 13 14 15 16 17 18, একটা ইলেকট্রন। তাহলে s এ সর্বোচ্চ কয়টা যেতে পারে 2টা, কিন্তু ইলেকট্রন আমার হাতে আসেই কয়টা, একটা। সুতরাং একটা ইলেকট্রন কোথায় দিব 4s এ। এবং 3d তে কেন দেব না, কারণ আমার ইলেকট্রন নাই। যদি ইলেকট্রন থাকতো 4s এ দেওয়ার পরে, তাহলে আমার 3d তে ইলেকট্রন যেত। যেহেতু ইলেকট্রন নাই, সুতরাং d তে ইলেকট্রন যাচ্ছে না। না যাওয়ার পেছনে রিজনটা কি, এই কোশ্চেনটাই মাঝে মাঝে দেয় যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন, ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা হচ্ছে, এই যে পলের আহ্বাও নীতি অনুসারে ইলেকট্রন আগে কোথায় যাবে নিম্ন শক্তি স্তরে, তারপরে উচ্চ শক্তি স্তরে। তো এই 3d এবং 4s এর ভিতরে কোনটা উচ্চ শক্তি স্তর, কোনটা নিম্ন শক্তি স্তর, এটা ব্যাখ্যা করার জন্য আমি লিখব, এই হচ্ছে 3d একটা আর একটা হচ্ছে 4s। ওকে, এটা বের করার জন্য যে সূত্রটা কাজে লাগানো হয় সেটা হচ্ছে n প্লাস l, n প্লাস l। n হচ্ছে প্রধান শক্তি স্তর অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি গতদিন দেখাইছিলাম না, কোথায় দেখায়, আচ্ছা এখানে দেখো, দেখা যায় তো, হ্যাঁ। যদি n = 1 হয় তখন l এর মান হয় 0, তখন উপশক্তি স্তর হয় s। n = যদি 2 হয় তখন l এর মান হচ্ছে 0 এবং 1, তখন উপশক্তি স্তর হয় s এবং p। n = যদি 3 হয় তখন l এর মান হয় 0 1 and 2, তখন উপশক্তি স্তর কি কি হয় s p and হচ্ছে d। এটা গতদিন দেখাইছিলাম তো। তাহলে এখানে হচ্ছে 3d, এখানে হচ্ছে 4s। তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে n প্লাস l। তাহলে মান বসাও, n এর মান এখানে কত, অর্থাৎ প্রধান শক্তি স্তর এখানে কোনটা 3, প্লাস l কখন হয়, অর্থাৎ d কখন হবে, l এর মান কত হলে d হয়। এই যে দেখো l এর মান এখানে 3টা, 0 1 2, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য হচ্ছে d। তাহলে 2 এর জন্য যেহেতু d হচ্ছে, যখন l এর মান 2 তখন অরবিটালের নাম হচ্ছে d। তাহলে এখানে 2 হয়েছে কত 5। এখানে করো, এখানে সূত্রটা কি n প্লাস l, তাহলে কি হবে 4 প্লাস l। যখন l এর মান 0 তখন অরবিটাল হয় s, তাহলে এটা মানটা কত 0, কত হইল 4। তো 4 বড় না 5 বড়, অবশ্যই
5 বড়, সুতরাং ইলেকট্রন আগে কোথায় যাবে? ইলেকট্রন আগে যাবে 4-এ, তারপরে যাবে 5-এ। এই জন্য এখানে ইলেকট্রনটা আগে 4s-এ যায়, তারপরে এই মানের জন্য তারপরে ইলেকট্রন যদি থাকে তাহলে 3d-তে যাবে। তাহলে প্রশ্ন যদি করে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন অথবা ম্যাগনেসিয়ামের ক্যালসিয়ামের লাস্ট যে ইলেকট্রন দুইটা 3d-তে না গিয়ে আগে 4s-এ যায় কেন? এই হচ্ছে ব্যাখ্যা। পারা যাবে না? তো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে নীতি, এটা হচ্ছে আহুব্বাউ নীতি অনুসারে এইটা ব্যাখ্যা করা যায়। তো ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম রয়েছে। তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস মানেই হচ্ছে এক্সেপশনাল। সব জায়গাতে কিছু এক্সেপশনাল থাকে না? ক্লাসে কিছু এক্সেপশনাল স্টুডেন্ট থাকে, এক্সেপশনাল কিছু টিচার থাকে। তো এরকম পরমাণুতে যখন ইলেকট্রন বিন্যাস করা হয় তখন এক্সেপশনাল কিছু ইলেকট্রন বিন্যাস আছে। যেমন আমি যদি বলি Cr ক্রোমিয়াম, Cu কপার, এই দুটার ইলেকট্রন, ক্রোমিয়ামের হচ্ছে 24, কপারের হচ্ছে 29। এই দুটো ইলেকট্রনে একটু ঝামেলা আছে, একটু ব্যতিক্রম আছে। কিরকম? আমি যদি দেখাই ইলেকট্রন বিন্যাসটা, এই যে ধরো 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s। এক ইলেকট্রন গুণ 6 6 12 13 14 15 16 17 18, এই হচ্ছে 19 20, আর এখানে হচ্ছে 4। এটা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, মানে আমরা সাধারণভাবে যেভাবে ইলেকট্রন বিন্যাস করি এটা হচ্ছে সেই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। এটাও করে নেই 1s2 2s2 2p6 3s2 3p6 3d and 4s। তাহলে এখানে যাবে হচ্ছে দুইটা, তাহলে কয়টা হলো? 6 6 12 13 14 15 16 17 18 19 20, এখানে থাকবে 9। এটা হচ্ছে সাধারণত যেভাবে ইলেকট্রন বিন্যাস করা হয় সেই রকম ইলেকট্রন বিন্যাস, কিন্তু আমি টাইটেল কি দিছি? ব্যতিক্রম, এক্সেপশনাল ইলেকট্রন বিন্যাস। সুতরাং এখানে কিছু এক্সেপশন ঘটনা ঘটে। কিরকম? এখানে দেখো 4s-এ দুইটা ইলেকট্রন যায়, আমরা জানি 4s-এ দেওয়ার পরে ইলেকট্রন থাকলে d-তে যাবে, সুতরাং ইলেকট্রন আছে d-তে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, এই 2-এর জায়গায় 1 হয়ে যায়, আর এই 4-এর জায়গায় 5 হয়ে যায়। এখানেও তাই, এই 2-এর জায়গায় 1 হয়ে যায় আর 9-এর জায়গায় এখানে 10 হয়ে যায়। কেন? এই কেনর পিছনে যদি উত্তরটা দিতে চাই তাহলে একটু গভীরে যেতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা অর্ধপূর্ণ আর পরিপূর্ণ নামে একটা কথা আছে। অবস্থান্তর মৌলের নাম শুনেছ না? অবস্থান্তর মৌল আমরা এটা পর্যায় সারণী পড়ানোর সময় বলবো, চতুর্থ অধ্যায়। প্রথমে ডি ব্লক মৌল কাকে বলে? যদি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় সেটা হচ্ছে ডি ব্লক মৌল। আর অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল হচ্ছে এই যে ডি অরবিটাল যদি 1 থেকে 9-এর মধ্যে থাকে, এর ভিতরে আবার 5 এক্সেপশনাল। 1 থেকে 9-এর মধ্যে যদি ইলেকট্রন থাকে তাহলে সেগুলো হবে অবস্থান্তর মৌল। কিন্তু ডি অরবিটালে যদি 5 থাকে অথবা ডি অরবিটালে যদি 10 থাকে তাহলে সেটা অবস্থান্তর মৌল হবে না। কেন? কারণ এই ডি অরবিটালে কয়টা ইলেকট্রন যায়? 10টা। তাহলে 10টা গিয়েও এ সুস্থিত আয়ন গঠন করে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। অর্ধপূর্ণ অবস্থাতেও এ স্থিতিশীল অবস্থায় অর্থাৎ সুস্থিত হয়ে থাকতে পারে। সেই জন্য এই দুইটা অবস্থায় থাকলে এরা স্টেবল, মানে এরা নিজেকে ফিট মনে করে। 10 এবং 5 অবস্থায় থাকলে, 5 হলে অর্ধপূর্ণ, 10 হলে পরিপূর্ণ। তো এখানে দেখো এস অরবিটালে 2টা আছে আর ডি অরবিটালে 4টা আছে। তার মানে একটা ইলেকট্রন যদি ডি কে দেওয়া হয় তাহলে এই অস্থিতিশীল অবস্থা থেকে সে স্থিতিশীল অবস্থায় পৌঁছাবে। এই জন্য কি করা হয়? এখান থেকে একটা ইলেকট্রন এখানে দেয়া হয়, দিয়ে একে 5 করা হয় এবং 4s1 করা হয়। কথা বোঝা গেছে? এখানেও সেম ঘটনা ঘটে। এখানে 9টা আছে, একটা ইলেকট্রন দিলে এ সুস্থিত হবে, এই অস্থিতিশীল অবস্থা থেকে সে স্থিতিশীল হবে। সেই জন্য এই 2টা ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন 1 দেওয়া হয় এবং 4s-এ একটা ইলেকট্রন থাকে।
তাহলে মেইন ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে? মেইন ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে এখানে 5 আর এখানে 1 আর এখানে হচ্ছে 10, এখানে 1। এটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম, এই জন্যই বলা হচ্ছে এটা এক্সেপশনাল বা ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম। কথা বোঝা গেছে? ওকে, এরপরে ব্যতিক্রমের পরে যেটা আইসোটপ, কি বলা হচ্ছে? আইসোটপ। এই একটা বিষয় নিয়ে আলোচনা করা আছে, আমি একটু দুইটা এর সঙ্গে আরো দুইটা অ্যাড করতে চাই। একটা হচ্ছে আইসোটন, আরেকটা অ্যাড করব সেটা হচ্ছে আইসোবার। এখন তোমরা হয়তো মনে করবা যে স্যার আমার বইয়ে নাই, আমি কেন পড়বো, পড়ার কোনো দরকার আছে? আসলে কিছু কিছু জিনিস এগুলো হচ্ছে একসঙ্গে পড়ার জিনিস, আলাদা আলাদা করে রাখলে এদের স্বয়ংসম্পূর্ণতা আসলে পায় না। তো এটা খুব ইজি একটা বিষয়, এটা অবশ্য পরবর্তীতে যখন ক্লাসে যাবা, যখন এইচএসসিতে যাবো তখন এটা পেয়ে যাবা। তো আমি এখনই যদি একটু ধারণা দেই তখন তোমাদেরকে সুবিধা হবে না? সুবিধা হবে, এই জন্যই এখন একটু বলা। আইসোটপ মনে রাখতে হবে, এই হচ্ছে আইসো। আইসো মানে হচ্ছে একই, আইসো মানে হচ্ছে একই। শেষে কি আছে? টপ। কি আছে? টপ। এই টপের প নেও, পতে হচ্ছে আমরা কি জানি? প্রোটন। মনে রাখো, পতে হচ্ছে এই পতে হচ্ছে প্রোটন। ওকে, এখানেও আইসো মানে এক। এই যে ন আছে না, নতে মনে রাখো হচ্ছে নিউট্রন। এখানেও আইসো মানে এক। এই র আছে না শেষে, র, এই রতে মনে রাখা হচ্ছে ভর। দেখো, এই তিনটা জিনিস যদি মনে রাখো এটা বলা একদম ইজি। তাহলে আইসোটপ, যে সকল পরমাণুতে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের সেগুলোকে বলা হচ্ছে আইসোটপ। যদি এটা কঠিন মনে হয় শুধু এইটুকু বললেও হবে যে যে সকল পরমাণুতে প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটপ বলে। তাহলে এখানে কি হবে? যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন কোনটাকে বলা হয়? ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। সেই নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আইসোটন। আর এটা কি? বার, র, ভর সংখ্যা। যদি পরমাণুতে ভর সংখ্যা সমান হয় তাহলে তাদেরকে বলা হচ্ছে আইসোবার। তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান হলে আইসোটপ, আইসোটন নিউট্রন সংখ্যা সমান হবে আইসোবার, ভর সংখ্যা সমান হবে। এই আইসোটপের একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে, এরকম 1 1 1 1 2 আর হচ্ছে 3। তাহলে কি বলছি? প্রোটন সংখ্যা সমান, যারা এদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা সমান, এই জন্য এদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসোটপ। এটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় টিট্রিয়াম। এরকম এগুলার উদাহরণ আছে। তো এইগুলার উদাহরণ দিতে গেলে আবার তোমাদের মাথায় পেঁচ লাগবে, সুতরাং আমি এমনিতেই শুধু বলে রাখলাম যে আইসোটন কি, আইসোবার কি। নিউট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান, আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান। যদি এরপরে আলোচনা করা আছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আমি যদি টাইটেলটা দিতে চাই সংক্ষেপে লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর আমাদের অনেক স্টুডেন্টের মধ্যেই একটা কনসেপ্ট সবসময় কাজ করে যে পারমাণবিক সংখ্যাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলেই পারমাণবিক ভর পাই। যেমন এই হচ্ছে কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা যে 6, 2 দ্বারা গুণ করলে হয় 12। অক্সিজেন 8, 2 দ্বারা গুণ করলে হয় 16। সালফার কত? 16, ভর সংখ্যা হচ্ছে 32। এরকম আরো কয়েকটা মৌল আছে, গোনা কয়েকটা মৌল, যে মৌলগুলার পারমাণবিক সংখ্যাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পারমাণবিক ভর সংখ্যা পাওয়া যায়, কিন্তু এটার সংখ্যা খুবই কম। আর এটা কোনো কনসেপ্টও নয় যে পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলেই পারমাণবিক ভর সংখ্যা পাবো, এটা একদমই ভুল একটা কথা। আসলে পারমাণবিক ভর পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে পাওয়া যায় না। যদি পাওয়াই যেত তাহলে দেখো তো, এই হচ্ছে লিথিয়াম,
এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন, এরপরে ধরো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এরপরে ধরো এটা হচ্ছে ক্লোরিন, আরো অনেক আছে। আমি এই কয়টাই যদি দেখাই, দেখো লিথিয়াম হচ্ছে 3, বেরিলিয়াম 4, বোরন হচ্ছে 5, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ক্লোরিন হচ্ছে 17। তাহলে 2 দ্বারা যদি গুণ করি তাহলে এটা কত হবে? 3 দোকানে 6। লিথিয়ামের কি 6? অবভিয়াসলি নয়, লিথিয়ামের হচ্ছে 7। বেরিলিয়াম 4, হওয়ার কথা ছিল কত? 8, কিন্তু 8 কি হবে? না, এটা হবে 9। 5 দোকানে 10 হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় 11। 13 দোকানে 26 হওয়ার কথা ছিল, কিন্তু এটা 27। এটা ইলেকট্রন, এটা দেখা যায় হচ্ছে 35.5। কই, এখন তো মিলতেছে না, 2 দ্বারা গুণ করে তো পাচ্ছি না। 2 দ্বারা গুণ করতে এখানে কয়েকটা, তুমি মনে করো তোমার কাছে 1000টা বস্তু আসে, যে 1000টা বস্তুর মধ্যে 2-1টা তো মিল থাকতেই পারে, তাই না? তার মানে যে সবই মিল হবে তা তো নয়। তো কনসেপ্টটা কিন্তু ওটা রাখা যাবে না যে পারমাণবিক সংখ্যাকে আমি 2 দ্বারা গুণ করলেই পারমাণবিক ভর সংখ্যা পাবো, এটা একদমই ভুল। যদি পাওয়া যেত তাহলে সবই পাওয়া যেত, যেহেতু পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা এই কনসেপ্টটা ঠিক নয়। তাহলে পারমাণবিক ভর কিভাবে বের করতে হবে? এই পারমাণবিক ভর বের করার জন্য 3টা স্কেল ব্যবহার করা হয়, অর্থাৎ 3টা স্কেলের মাধ্যমে পারমাণবিক ভর বের করা হয়। কি কি সেই স্কেল? একটা হচ্ছে অক্সিজেন স্কেল, 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন স্কেল, এন্ড 3 নম্বর হচ্ছে কার্বন স্কেল। এর ভিতরে কার্বন যে স্কেল আছে, এই স্কেলটা ব্যবহার করা হয়ে থাকে। কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ কার্বনের প্রাচুর্যতা প্রকৃতিতে সব থেকে বেশি, এগুলোর থেকে কার্বনের প্রাচুর্যতা প্রকৃতিতে সব থেকে বেশি, সেই জন্য আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য কার্বন স্কেল ব্যবহার করা হয়। এখন কার্বন স্কেলের মাধ্যমে আবার কি ব্যবহার করা হয়? কার্বনের আইসোটপ আছে, আমরা জানি কার্বনের 12, 13, 14 আইসোটপ হয়। এই কার্বনের যে 3টা আইসোটপ আছে, এই 3টা আইসোটপের মধ্যে কার্বন 12 যে আইসোটপ, এই কার্বন 12 আইসোটপের সাহায্যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা বের করা যায়। কিভাবে? সেটা একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটপের ভরের 1/12 অংশ। এই সূত্রের সাহায্যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। এখানে যে কার্বন 12 আইসোটপ বলতেছি না, এখানে এই কার্বন 12 যে আইসোটপের মানটা বেরোয়, এটাকে বলা হয় AMU, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। এই অ্যাটমিক মাস ইউনিটকে আবার ডাল্টন বলা হয়। কি বলা হয়? ডাল্টন। আর আমরা জানি 1 ডাল্টন সমান সমান হচ্ছে 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। কার্বন 12 আইসোটপের যে মানটা বেরোয় সেটা AMU বলা হয়, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট। আর অ্যাটমিক মাস ইউনিটকে ডাল্টন বলা হয়। 1 ডাল্টন সমান সমান হচ্ছে 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। এই মানটাকে তোমার মেমোরাইজ করতে হবে, কারণ যখন আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে যাবা এই মানটা তোমার মাথায় থাকতে হবে। এই সূত্র দ্বারা যদি আমি একটা মৌলের, একটা পরমাণুর যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, ধরো তোমার কোশ্চেনে দেওয়া আছে যে অক্সিজেনের একটি মৌলের, একটি পরমাণুর আপেক্ষিক ভর হচ্ছে 2.6560 গুণন 10⁻⁻24 গ্রাম। এই মানটা ধরো দেয়া আছে। এখন বলছে যে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। তাহলে বের করতে কি করা লাগবে? এই সূত্রটা অ্যাপ্লাই করো। সূত্রটাতে কি বলা আছে? মৌলের একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর কত?
এই হচ্ছে 2.6560 গুণন 10⁻²৪। কার্বন 12 আইসোটোপের 12-এর 1 ভাগের অংশটা কত? 1.66 গুণন 10⁻² গ্রাম। তাহলে এখন যদি ক্যালকুলেশন করো, দেখো মানটা চলে আসবে। তাহলে ক্যালকুলেশন যদি আমি করি, 2.6560 10⁻²৪ না, -24 ভাগ হচ্ছে 1.66 গুণন হচ্ছে 10⁻²৪। মান যদি বাড়ায়, দেখো এখানে 16, এটা হচ্ছে 16। সুতরাং এর আপেক্ষিক পারমাণবিক ভর 16। আর আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। আবার তুমি যদি এইটা ছাড়া তোমার যদি আরেকটা মান দেওয়া আছে, মনে করো বলা আছে যে কার্বনের একটা পরমাণুর ভর, আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে। মানটা কি? আমরা জানি যে কার্বনের ক্ষেত্রে একটা পরমাণুর ভর হচ্ছে 1.9924 গুণন হচ্ছে 10⁻²৩। তাহলে ভাগ করো 1.66 গুণন 10⁻²৪, দেখো কত আসে। তাহলে আমি যদি করি 1.9924 গুণন হচ্ছে কত? 10⁻³ ভাগ হচ্ছে 1.66 গুণন হচ্ছে 10⁻²৪। দেখো 12 আসছে। তাহলে মান কত হইলো? 12। আর আমরা জানি কার্বনের পারমাণবিক ভর কত? 12। সুতরাং আপেক্ষিক পারমাণবিক ভর যদি বের করতে চাও, অবশ্যই এই সূত্রের সাহায্যে বের করতে হবে। এবং একটি মৌলের, অর্থাৎ একটা পরমাণুর যে ভর, এই ভরটা তোমার মাথায় থাকতে হবে, অথবা একটা মৌলের যে ভরটা, পারমাণুর যে ভর, সেটা কোশ্চেনে দেয়া থাকা লাগবে। যদি কোশ্চেনে দেয়া থাকে তাহলে ইজিলি তোমরা এই সূত্রের সাহায্যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যাবে। অবশ্যই কনসেপ্ট এটা নয় যে পারমাণবিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলেই আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। পারমাণবিক ভর পাওয়া কখনোই 2 দ্বারা গুণ করলে পাওয়া যাবে না। অবশ্যই কার্বন স্কেলের মাধ্যমে, কার্বন 12 আইসোটোপ দ্বারা যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রের মাধ্যমে বের করতে হবে। আরেকটা পদ্ধতিতে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। কেমন করে সেটা? মনে করো প্রকৃতিতে কোন একটা পরমাণুর আইসোটোপ দেওয়া আছে, সেই আইসোটোপের আবার শতাংশ দেওয়া আছে। যেমন তোমাদের বইয়ে এটা আলোচনা করা আছে, সেটা হচ্ছে এই হচ্ছে ক্লোরিন, এই হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37। ধরো প্রকৃতিতে এটার শতাংশ দেওয়া আছে 75%, এটা দেওয়া আছে হচ্ছে 25%। এই পার্সেন্টেজ থেকেও একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। কিভাবে? একদম সহজ কথা, সহজভাবে বুঝবা। হ্যাঁ, এই আইসোটোপের যে মান, সেই মানের সাথে যে পার্সেন্টেজ থাকবে সেটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? 35 গুণ হচ্ছে 75 যোগ 37-এর সাথে 25, তাহলে 37 গুণন হচ্ছে 25 ভাগ হচ্ছে কত? 100। তাহলে এটা যদি আমি এখন ক্যালকুলেশন করো 35 গুণন 75, 35 গুণন হচ্ছে 75 যোগ হচ্ছে 37 গুণ হচ্ছে 25 ভাগ হচ্ছে 100। দেখো 35.5 দেখা যাচ্ছে, 35.5। তাহলে এটা কত বেড়েছে? 35.5। আর আমরা জানি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। সুতরাং কার্বন 12 আইসোটোপের যে সূত্রটা আছে, সেইটা দিয়েও আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যাবে। প্রকৃতিতে কোনো একটা পরমাণুর যদি আইসোটোপ দেওয়া থাকে, সেই আইসোটোপের যদি শতাংশ জানা থাকে, তাহলে সেখান থেকেও আপেক্ষিক পারমাণবিক ভর বের করা পসিবল। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভরের পরে আপেক্ষিক আণবিক ভর যদি বের করতে চাই, তাহলে পারমাণবিকের এই জায়গায় কি হবে? শুধু আণবিক, আপেক্ষিক আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর হচ্ছে পরমাণুর ক্ষেত্রে, আর আপেক্ষিক আণবিক ভর হচ্ছে অণুর ক্ষেত্রে। আমি যদি লিখি, এটা হচ্ছে পানির একটা অণু, এটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। আমি যদি বলি এটা হচ্ছে HNO3
এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অনেক লেখা যাবে, তোমরা যদি এইটাই ভালো দুই একটা যদি ভালো করে বুঝো তাহলে সবগুলো বের করতে পারবা। তাহলে আমি যদি দেখো পানিরটা বের করি, পানি তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1 আছে, কয়টা দুইটা, গুণ 2 প্লাস অক্সিজেন কত 16, তাহলে কত হইলো দেখো 2 যোগ হচ্ছে 16 সমান সমান হচ্ছে 18। সুতরাং পানির আণবিক ভর হচ্ছে 18। আমি যদি সালফিউরিক অ্যাসিড বের করতে চাই, হাইড্রোজেন কত 1 আছে, কয়টা 2, তাহলে 2 কে 2 যোগ সালফারের কত 32 যোগ অক্সিজেন কত 16 গুণন হচ্ছে 2, সরি আছে 4টা গুণ হচ্ছে 4, তাহলে কত হইলো দেখো 32 34 যোগ হচ্ছে 4 6 24 আর হচ্ছে 4 কে 4 6, তাহলে কত হবে দেখো 8 6 3 9 98। সুতরাং সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে 98। আমি যদি এটা বের করি একই কথা, হাইড্রোজেন 1 তাহলে 1, নাইট্রোজেন 14, অক্সিজেন হচ্ছে 16 গুণন 3, তাহলে কত হবে 15 যোগ হচ্ছে 3 6 18, 3 কে 3 আর 1 কে 4, তাহলে কত হলো 6। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63। একদম ইজি। ওকে, আপেক্ষিক আণবিক ভরের পরে তোমাদের বইয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করা আছে, যেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটপ এবং তাদের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটপ অর্থাৎ তেজস্ক্রিয় মৌলগুলা থেকে যদি স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটপ। এখন এ পর্যন্ত 3000 সংখ্যক তেজস্ক্রিয় আইসোটপ আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, তেজস্ক্রিয় আর তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় মৌল কাকে বলে এটা আসলে জানা দরকার। তেজস্ক্রিয় মৌল কি? যে সকল মৌলের পারমাণবিক ভর সংখ্যা 82 থেকে বেশি সে সকল মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। এই স্বতঃস্ফূর্তভাবে যে সকল পদার্থ থেকে অর্থাৎ 82 থেকে বেশি যারা, তাদের থেকে এই ধরনের রশ্মি যদি বের হয় তাহলে সেগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর তেজস্ক্রিয়তা কি বলবো? তাহলে তেজস্ক্রিয়তা বলবো তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত হলে তাহলে সেটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো এই তেজস্ক্রিয় যে আইসোটপগুলো আছে, এই তেজস্ক্রিয় আইসোটপগুলো আমাদের বিভিন্ন কাজে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। যেমন তোমাদের বই এখানে লেখা আছে যে চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্যবহার, রোগ নির্ণয়ে কিছু ব্যবহার, রোগ নিরাময়ে কিছু ব্যবহার। তা আমি যদি বলি এই হচ্ছে টেকনেসিয়াম, টেকনেসিয়াম 99, এই টেকনেসিয়াম 99 এইটা শরীরের ভিতরের ছবি তুলতে সহায়তা করে। তো এটা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয় এবং এখান থেকে একটা রশ্মি বের হয় যেটা হচ্ছে গামা রশ্মি। আর আমরা মনে রাখবা সকল তেজস্ক্রিয় রশ্মি হিউম্যান বডির জন্য ক্ষতিকর। তারপরেও এই তেজস্ক্রিয় রশ্মিগুলো ব্যবহার করা হয় কেন? কারণ বড় ক্ষতির থেকে রক্ষা করার জন্য ছোট ক্ষতি কোনো ব্যাপার না। তো টেকনেসিয়াম 99 এটা যখন ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়, প্রবেশ করানোর ফলে ভিতরে গিয়ে এটা গামা রশ্মি নির্গত করে এবং এই গামা রশ্মি পরবর্তীতে যেখানে ক্ষত হয়েছে বা সমস্যা হয়েছে সেখানকার ছবি উঠায় দেয়। আর মনে রাখতে হবে এই গামা রশ্মির আয়ুষ্কাল হচ্ছে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা পরে এটা অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হয়ে যায়। এটা হচ্ছে তোমার রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে রোগ নিরাময়ের ক্ষেত্রে তোমাদের এখানে বলা আছে যে কোবাল্ট 60, এই কোবাল্ট 60 যেটা, এই কোবাল্ট 60 টিউমারের ক্যান্সার কোষ ধ্বংস করতে সহায়তা করে থাকে। টিউমারের ক্যান্সার কোষ ধ্বংস করে। আরেকটা আছে সেটা হচ্ছে আয়োডিন 131, আয়োডিন 131। এই আয়োডিন 131 থাইরয়েড ক্যান্সার, এই যে এটা ফুলে ওঠে না, থাইরয়েড ক্যান্সার হয়, এখান থেকে থাইরক্সিন নামক হরমোন খরিত হয়। তো এখানে যদি প্রতিক্রিয়া হয় তাহলে থাইরয়েড ক্যান্সার হয়। এই থাইরয়েড ক্যান্সার নিরাময়ের জন্য এই আয়োডিন 131 যে আইসোটপ আছে, তেজস্ক্রিয় আইসোটপ, এই তেজস্ক্রিয় আইসোটপটা ব্যবহার হয়ে থাকে। এরপরে আমরা আরেকটা এখানে আছে যে সেটা হচ্ছে ফসফরাস
32। এই ফসফরাস 32 আমাদের লিউকোমিয়া হয় না, এই লিউকোমিয়ার জন্য, লিউকোমিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ফসফরাস 32। আরেকটা আইসোটোপ যেটা হচ্ছে কার্বন 14। পৃথিবীর বয়স, জীবাশ্মের বয়স, এগুলার বয়স বের, কোনো হার পাইছো, কোনো জীবাশ্ম পাইছো, সেই জীবাশ্মের তোমাকে বয়স বের করতে হবে। এই জীবাশ্মগুলার বয়স, পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কৃষিক্ষেত্রে কিছু কথা বলা আছে যে মনে করো যে কৃষিক্ষেত্রে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। সার যেহেতু কৃষি জমির জন্য একটা উৎকৃষ্ট উপাদান, তো কি পরিমাণে সার ব্যবহার করা লাগবে, যদি বেশি ইউজ করো সেটা ক্ষতিকর হবে, কম ইউজ করলে সেটাও ক্ষতিকর হবে, একটা নির্দিষ্ট লেভেলে ইউজ করতে হবে। এই নির্দিষ্ট লেভেলটা জানার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বলা আছে ক্ষতিকারক পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য। তো ক্ষতিকর যে পোকামাকড় যেগুলো ফসলের ক্ষতি করে থাকে, এই পোকামাকড়গুলোকে মারতেও বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। ফাইনালি একটা কথা বলা আছে যেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে তোমাদেরকে দুইটা জিনিস আমি বিশেষভাবে মনে রাখতে বলবো। নিউক্লিয়ার বিক্রিয়ার অনেকগুলো প্রকারভেদ আছে। শক্তি উৎপাদনের উপর কেন্দ্র করে নিউক্লিয়ার বিক্রিয়া দুই প্রকার। নিউক্লিয়ার বিক্রিয়াটা কি সেটা যদি বলি, একটা নিউক্লিয়াসের উপরে, একটা পরমাণু নিউক্লিয়াসের উপরে তেজস্ক্রিয় আইসোটোপ আঘাত করার ফলে সেই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে নতুন নিউক্লিয়াস যুক্ত যদি পরমাণুর সৃষ্টি হয়, তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়ার অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে শক্তি উৎপাদনের কেন্দ্রের উপর দুই প্রকার, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন। এই দুইটা বিক্রিয়া। তো নিউক্লিয়ার যে ফিউশন বিক্রিয়াটা কি? ফিউশন বিক্রিয়া হচ্ছে দুটা পরমাণুর ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত হয়ে, এই যে ধরো দুটা ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত হয়ে যদি বৃহৎ নিউক্লিয়াস যুক্ত পরমাণু তৈরি করে, দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত হয়ে যদি বৃহৎ নিউক্লিয়াস যুক্ত পরমাণু তৈরি করে, তাহলে সেটাকে বলা হচ্ছে ফিউশন বিক্রিয়া। ফিউশন বিক্রিয়াতে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তো আমি ফিউশন নিয়ে তোমাদের বলা নাই, শুধু সংজ্ঞাটা মনে রাখো যে দুটা ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে বৃহৎ নিউক্লিয়াস যুক্ত পরমাণু যদি তৈরি করে, তাহলে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তোমাদের বইয়ে ফিশন সম্পর্কে সামান্য কথা বলা আছে, আমি একটু বিশ্লেষণ সহকারে বলবো। ফিশন বিক্রিয়া কাকে বলা হয়? ফিশন বিক্রিয়া বলা হয় হচ্ছে একটা বৃহৎ নিউক্লিয়াসকে যদি নিউট্রন দ্বারা বা তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা আঘাত করা হয়, আঘাত করার ফলে ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত দুইটা পরমাণু তৈরি করে, তাহলে সেটাকে বলা হচ্ছে ফিউশন বিক্রিয়া। কেমন? আমি যদি দেখাই, এই যে ধরো এটা হচ্ছে ইউরেনিয়ামের 235 পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। এটাকে যদি আমি নিউট্রন দ্বারা আঘাত করি, কি দ্বারা? নিউট্রন দ্বারা যদি আঘাত করি, তাহলে এটা হচ্ছে একটা বৃহৎ পরমাণুর নিউক্লিয়াস। ইউরেনিয়াম বড় না? 235 92 অনেক বড়। এটাকে যদি আমি নিউট্রন দ্বারা আঘাত করি, তাহলে পাই হচ্ছে বেরিয়াম 56 141 যোগ হচ্ছে ক্রিপ্টন 36 92 যোগ হচ্ছে 3টা নিউট্রন প্লাস হচ্ছে বিপুল শক্তি। একটা অনেক বড় বিক্রিয়া। যদি খুব কঠিন লাগে তোমরা লিখে রাখতে পারো, এটা ট্রাই করতে পারো, কারণ তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে এই বিক্রিয়াটা পাবা। তাহলে ফিশন বিক্রিয়া কি বলছি? ফিশন আর ফিউশন হচ্ছে দুটা ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে বৃহৎ নিউক্লিয়াস তৈরি করে। আর ফিশনে কি হয়? বড় নিউক্লিয়াসটা ভেঙেই ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস তৈরি করে, তাহলে সেটাকে বলা হচ্ছে ফিশন। তো ইউরেনিয়াম একটা বৃহৎ নিউক্লিয়াস যুক্ত পরমাণু, এটাকে যদি নিউট্রন দ্বারা আঘাত করি, তাহলে পাই হচ্ছে বেরিলিয়াম এবং হচ্ছে ক্রিপ্টন এবং 3টা নিউট্রন। এই যে বিপুল পরিমাণে শক্তি, এই বিপুল পরিমাণে শক্তিটাকে কাজে লাগিয়েই বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে উৎপাদন করা হয়ে থাকে। এবং তোমাদের বইয়ের সবচেয়ে শেষে একটা কথা বলা আছে, সবশেষে, যে তেজস্ক্রিয় আইসোটোপের ফলে, তেজস্ক্রিয় আইসোটোপ যদি ব্যবহার করা হয়, এগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর এবং এগুলো অনেক রোগেরও সৃষ্টি করে। এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে আলফা বিটা গামা রশ্মি বের হয়, এগুলা হিউম্যান বডির জন্য একেবারেই
ভালো নয়। হিরোশিমা নাগাসাকির কথা বলা আছে। এই হিরোশিমা নাগাসাকিতে এই বোমা বিস্ফোরণের কারণে সেখানে অনেক জীবনের নাশ ঘটেছিল, অনেক জীবের মৃত্যু ঘটেছিল। তো এই হচ্ছে তোমাদের এসএসসি কেমিস্ট্রি বইয়ের 3য় অধ্যায়ের লাস্ট অংশের বিশ্লেষণ। এই অধ্যায়ের উপরে 3টা ভিডিও আমি তৈরি করলাম, 2টা ভিডিও অলরেডি আপলোড করেছি। এই ভিডিওটাও আজকে আপলোড করে দিব ইনশাল্লাহ। বলবো যে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমেই ভিডিওগুলো সকল স্টুডেন্টদের কাছে পৌঁছাইতে পারবে। আর আমার উদ্দেশ্যই হচ্ছে ওই সকল স্টুডেন্টদের কাছে এই ভিডিওগুলো পৌঁছানো যে স্টুডেন্টগুলা অর্থের অভাবে, বিশেষ করে এই যে প্যান্ডেমিক একটা সময় চলতেছে করোনাকালীন, অনেকেই অনেক বেহাল অবস্থায় জীবন কাটাচ্ছে। আমি জানি, আমরা সবাই বুঝি। তো আসলে আমি চাই যে যারা অর্থের অভাবে টিউশন নিতে পারছে না, স্যারের কাছে যে পড়তে পারছে না, তাদের যেন সামান্য হলেও এই ভিডিওগুলো দিয়ে উপকার হয়। তো আমি তোমাদের কাছে অনুরোধ করব যে আমার এই প্রয়াসটা সকলের কাছে পৌঁছে দিতে সহায়তা করো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।